প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আজ রবিবার 23শে মার্চ, আর ওদিকে চৈত্রের আজকে কিন্তু 9 দিন, ফাল্গুন চলছে। এমনি একটি সকাল, আজকের সকালে সবাইকে স্বাগত জানাই। আমাদের সংবাদের যে আয়োজনগুলো থাকে প্রতিদিনের, খুব ভোরেই উঠে আমাদের সংবাদপত্রের পাতায় চোখ বোলাতে হয়, সংবাদপত্রগুলো হাতে আসে, আর তাই দিয়ে খুব ভোরেই কিন্তু আমাদের সংবাদ বিশ্লেষণটা শুরু হয়। আপনারা যারা রয়েছেন আমাদের সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুরুল হক। অনেকগুলো পত্রিকা রয়েছে আমাদের সঙ্গে। পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবং তার কিছুটা আলোচনা আমরা সবার সঙ্গে করব, জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের অবস্থান কি কি হয়েছে গতকালের ভেতরে, তার সব কিছু। চলুন আমরা একটু চোখ বুলাই আমাদের হাতে যেসব সংবাদপত্র রয়েছে সব কিছুতে। আমি মঞ্জুরুল হক আপনার সঙ্গে আছি। দর্শক, দেশ রূপান্তর দিয়ে আমরা শুরু করতে চাই আমাদের প্রথম সংবাদপত্র আজকের। সেটি সাংবাদিকদের নিয়ে একটি চমৎকার যে গণমাধ্যম সংস্কার কমিশনের যে রিপোর্টটি জমা দেওয়া আছে তার থেকে সংবাদটি এসেছে প্রথম দেশ রূপান্তরে। লাল কালিতে হেডলাইন, সেটিতে বলা হয়েছে বেতন বিসিএস গ্রেডে, যোগ্যতা স্নাতক। গণমাধ্যম কর্মী যারা সাংবাদিক, তাদের জন্যে সাংবাদিক ও গণমাধ্যম সুরক্ষায় কমিশনের 20টি সুপারিশ রয়েছে। আমরা দেশ রূপান্তরের ছবিতে দেখছি, একদম উপরেই যে ছবিটি, সেখানে দেখছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমাদের গণমাধ্যম সংস্কার কমিশনের সম্মানিত সদস্যরা রয়েছেন। এই যে বেতন বিসিএসের গ্রেডে, তাহলে আমরা নবম গ্রেড থেকে সেই 22,000 থেকে শুরু করতে পারি হয়তো, এরকম একটি প্রস্তাবনা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা যারা প্রতিদিন সকালে এই যে পত্রিকা খুললেই হাতে পাচ্ছেন, অথচ গতকালের সমস্ত দিন সমস্ত রাত্রি গণমাধ্যম কর্মী কিন্তু ঘুমাননি। তিনি সারাদিন সংবাদ সংগ্রহ করেছেন, আর সারা রাত সংবাদটি এডিট হয়েছে এবং প্রিন্ট হয়েছে। তার মানে গণমাধ্যম কর্মীর আসলে কোনো বিশ্রাম নেই, তাকে যে কোনো মুহূর্তে কাজের দায়িত্বে চলে আসতে হয়। সেই গণমাধ্যম কর্মী তার জীবন কিভাবে চলে, তার আর্থিক নিরাপত্তা কী, তার সামাজিক নিরাপত্তা কী, কাজের ক্ষেত্রে গিয়ে তার নিরাপত্তা কী, তিনি কি ভালো আছেন, এই সমস্ত কিছু নিয়ে এই সংস্কারটি হয়েছে। আর গণমাধ্যম কারা কারা লাভ করবেন, কারা কারা এটি খুলতে পারবেন, মালিক হবেন, সে বিষয়ে নির্দেশনা আছে। বিসিএসের গ্রেডে বেতন যাবার কথা, আর সর্বনিম্ন যোগ্যতা গণমাধ্যম কর্মীর হবে স্নাতক, এরকম একটি প্রধান হেডলাইন করা হয়েছে দেশ রূপান্তরে। একটু ডান দিকে আমরা এক কলামে যাই। একনেক সভা আজ, প্রকল্প সংশোধনের ছড়াছড়ি। আর তারও ডান পাশে একটি হেডলাইনে বলা হয়েছে যে কাউকে নিশ্চিহ্ন করা নয়, জুলাই আগস্টে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হতে যাচ্ছে শিগগিরই। বিচার গ্রহণযোগ্য করতে নানা ভাবনার কথা দেশ রূপান্তরকে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সাক্ষাৎকারে রয়েছেন উৎপল রায়। আমরা ওনার ছবিটি দেখছি। একটু নিচের দিকে যাই, তারপরের যে হেডলাইনটি, সেটি হলো আওয়ামী লীগ নিষিদ্ধে বিক্ষোভ আলটিমেটাম। এটি হয়েছে 16 বছরে ভোট, 23 বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব করবে এনসিপি। 16 বছরে সর্বনিম্ন বয়স হলে ভোটার হবার যোগ্যতা অর্জন করবেন, এটি বলছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে। এটি প্রস্তাবটি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। এনসিপি এই সংস্কারের উদ্যোগটি গ্রহণ করার জন্য বলছে। কমিশনের সুপারিশের কিছু বিষয়ে প্রশ্ন বিএনপির। আর ডান পাশে এক কলামে রয়েছে তারেক রহমান বললেন
ঐক্য ধরে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এটি ছিল আমাদের লোয়ার ফোল্ডের কথাগুলো দেশ রূপান্তরের। তো আমরা একেবারে শুরুর যে প্রধান হেডলাইনটি বলেছিলাম, বেতন বিসিএস এর গ্রেডে যোগ্যতা স্নাতক, সাংবাদিক ও গণমাধ্যম সুরক্ষা কমিশনের 20 সুপারিশ। সাংবাদিকরা কীরকম অবস্থান চান তাই নিয়ে আমরা যুক্ত হব আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের অতিথি জনাব ইয়াসির আরাফাত, আহ্বায়ক, বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ। আমরা তাকে যুক্ত করেছি। ইয়াসির আরাফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই যে আমাদের গণমাধ্যম সংস্কার কমিশন যেসব প্রস্তাবগুলো করেছেন, তার মধ্যে রয়েছে কারা কারা গণমাধ্যমের মালিক হবেন, কিভাবে হবেন, আমাদের গণমাধ্যমের কর্মীরা তারা কি কি সুবিধা পাবেন, কি কি অসুবিধাগুলো দূর করতে হবে, এই সব বিষয় রয়েছে। আমরা একটু ইয়াসির আরাফাত সাহেব আপনার কাছে জানতে চাই যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি কিভাবে এই বিষয়গুলোকে দেখছেন, আপনি কিভাবে গণমাধ্যম কর্মীর সুরক্ষা চান? ইয়াসির আরাফাত। ধন্যবাদ। শুরুতেই বলতে হবে যে এবারের যতগুলো কমিশন হয়েছে তার মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টটি আমি হয়তো সবচেয়ে ভালো করে পড়েছি, সঙ্গত কারণেই। কারণ আমি একজন সংবাদকর্মী হিসেবে আমার বিষয়গুলো, সব বিষয়ে আমাকে জানতে হয়, কিন্তু গণমাধ্যম সংস্কার কমিশনের বিষয়গুলো হচ্ছে একেবারে আমার নিজের জীবনের সঙ্গে, নিজের কাজের সঙ্গে জড়িত। তো আমাদের সাংবাদিকদের সুরক্ষার বিষয়ে এখানে যে বিষয়গুলো বলা হয়েছে, যেসব আইন সংশোধনের কথা বা কিছু আইনের ধারা বা কিছু কিছু জিনিস বাদ দেওয়ার কথা বলা হয়েছে, এগুলো জি তথ্য অধিকার আইন বা সাইবার সিকিউরিটি আইন এবং আরো যেসব অফিসিয়াল সিক্রেটস ল, এগুলো খুবই ভালো ভালো কথা কমিশনের রিপোর্টে আসছে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো, পুরো জিনিসটা বাস্তবায়নে কেমন সময় লাগবে, বা জি যেমন একটা তাড়া রয়েছে যে এই সংস্কার কিছু কিছু যেগুলো একেবারেই এখনই করা যাবে এমন কিছু সংস্কার হয়তো হবে, পরবর্তী সরকার এসে বাকিগুলো করবেন। আমি একটু বলতে চাই যে আমাদের বাংলাদেশে এখন সাংবাদিক সংখ্যা হিসাব করলে ঢাকায় হয়তো একটা অংশ আছে, আর সারা দেশে একটা বিরাট অংশ আছে প্রতি জেলায় বা উপজেলায়। তো জেলা উপজেলায় যেসব সাংবাদিকরা আছেন, আমরা তো বিভিন্ন ধরনের অনিরাপত্তার মধ্যে থাকি, কিন্তু জেলা উপজেলায় যেসব সাংবাদিক আছেন তাদের অনিরাপত্তার বিষয়টা আমি মনে করি যে অনেক বেশি, অনেক ঝুঁকি নিয়ে তারা কাজ করেন, কিন্তু তার ছিটে ফোটাও কোনো সুবিধা বা তার প্রাপ্যটা তারা পান না। এখানে বলা বছরের পর হয়েছে, বছর ধরে। ইয়াসির আরাফাত, এখানে বলা হয়েছে জি বেতন বিসিএস গ্রেডে, তার মানে একেবারে বিসিএস এর প্রথম শ্রেণীর গ্রেডে বেতনের সাংবাদিককে বেতন দেবার কথাটি বলা হয়েছে। আর ওদিকে আছে জি যোগ্যতার ক্ষেত্রে আবার শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক। তারপরে বলা বেতন জি বেতন জি জি সরকারের যে একটা ওয়েজ বোর্ড করা আছে সাংবাদিকদের জন্য, সেখানে বেতনের ব্যাপারগুলো বেশ ভালোভাবেই আছে এখনো। যারা গ্রেড 4 বলে আর কি, ওয়েজ বোর্ডে যারা শুরুতে সাংবাদিকতায় শুরুর পর্যায়ে বেতন, কিন্তু ঘটনা হচ্ছে এই ওয়েজ বোর্ডটা মানে কারা? ওয়েজ বোর্ডের নবম ওয়েজ বোর্ড তো শুধু শুধু বাসস মানছে, আর অষ্টম ওয়েজ বোর্ড আছে এরকম কয়েকটা হাউসে, আর বাকিরা তো কোনো কোনো নিয়মের ওয়েজ বোর্ডের ধারে কাছে যাচ্ছেন না। এমনও সাংবাদিক 15,000 টাকা বেতন দেওয়া, বা একজন সাংবাদিক 25,000 টাকা বেতন পান, উনি জি হয়তো 6 বছর ধরে সাংবাদিকতা করছেন। তো আসলে যেসব হাউসগুলো ওয়েজ বোর্ড মানেন, তারাও কিন্তু আহ, এখানেও অনেক সাংবাদিককে ওয়েজ বোর্ডের বাইরে রাখেন, এরকম ঘটনা প্রচুর আছে। তো এই যে বেতন ভাতা এবং শিক্ষাগত যোগ্যতার যে প্রশ্নটি আপনি বলছেন, এটি যদি বাস্তবায়ন করা যায়, এটি আসলেই একটা বিপ্লবী ব্যাপার ঘটবে। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাপক
বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়ে যায়, কারণ মালিক পক্ষ সব সময় তো চায় না যে এত সুবিধা দিয়ে মিডিয়াগুলোকে চালাতে। দেখা যায় অল্পতে যদি পাওয়া যায় তাহলে আর কেন ভালো সুবিধা দিয়ে সরকার মানুষকে ইয়ে করবে। জি, ইয়াসির আরাফাত সাহেব, সরকার অন্যান্য অন্য যেসব ঝুঁকিপূর্ণ পেশা রয়েছে সেখানে কিন্তু সুরক্ষা দেবার ব্যবস্থা আছে, ঝুঁকি ভাতা থেকে শুরু করে অন্যান্য কিছু আছে। এখন এই সুরক্ষা কমিশনের এই রিপোর্টে গণমাধ্যমের এখানে কি সাংবাদিকের যে ঝুঁকিপূর্ণ পেশা, তাকে গুলির ভিতরে যেতে হয়, তাকে ভীষণ হরতালের মধ্যে মারামারির মধ্যে যেতে হয়, অসম্ভব ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে সমস্ত দেশবাসীকে জানাতে হয়, এবং আমরা দেখেছি সাংবাদিক আহত হচ্ছেন, নিহত হচ্ছেন। সাংবাদিকের কি কোনো রকমের ঝুঁকি ভাতা আপনারা প্রত্যাশা করেন? ঝুঁকি ভাতার কথা এরই মধ্যে এখন যেসব ওয়েস্ট বোর্ড যেসব হাউসে চালু আছে, ঝুঁকি ভাতার ব্যাপার লিখিতভাবে আছে, মানে কাগজে আছে কিন্তু বাস্তবে নেই, আমরা তো পাই না। কিন্তু এটা যদি এমন হয় যে সব জায়গায় বাস্তবায়ন করা যায় সেটা অনেক বড় ব্যাপার, কিন্তু কেউ আসলে খুব আশাবাদী হতে পারি না আমরা, কারণ বাস্তবতা আসলে খুবই নাজুক। আমরা দেখছি যে আমি আমার নিজের অভিজ্ঞতাই বলি, এই আন্দোলনের সময় যখন জুলাই গণঅভ্যুত্থানের সময় আমি যখন মাঠে উত্তরা, মিরপুর 10 বা এইসব জায়গাগুলোতে, যাত্রাবাড়ি বা এই রামপুরা, বাড্ডা এইসব জায়গায় দেখছি যে গুলির মধ্যে আমি কাজ করছি। ঝুঁকি ভাতা তো ধরেন আমি অফিসে গিয়ে বেতনের সময় পাবো, কিন্তু আমি তো ওই স্পটে কাজ করার জন্য যেসব কিছু জিনিস আমাকে সরবরাহ করার কথা, আমার জীবন যাতে ঝুঁকির মধ্যে না পড়ে, সেই জিনিসগুলো তো আমরা অনেক সময় দেখা যায় পাই না। মানে আমরা প্রচুর সাংবাদিক দেখছি যে সে একটা বুলেট প্রুফ জ্যাকেট পায় নাই, কিন্তু দেখেন গুলি শুধু পুলিশ সামনে থেকে করছে তা না, আপনার উপর থেকেও গুলি হয়েছে। মানে সেই অবস্থার মধ্যেও কিন্তু সংবাদকর্মীরা কাজ করেছে। আসলে আশাবাদী হতে চাই, কারণ চারিদিকেই সংস্কারের বিষয় নিয়ে সবাই খুবই ইতিবাচক, তো কিন্তু বাস্তবতা আসলে খুব আশা সঞ্চার করে না। আচ্ছা, আমাদের তথ্য উপদেষ্টা মহোদয় বলেছেন যে সাংবাদিকতা পেশাকে সাংবাদিক বান্ধব করা হবে, আর প্রধান উপদেষ্টা বলেছেন গণমাধ্যমের কিছু সংস্কার দ্রুত বাস্তবায়ন করবে সরকার। এর মধ্যে আমরা একটি বিষয় দেখেছি যে একজন মালিক তিনি একাধিক গণমাধ্যমের মালিক, এটি বোধহয় এবার নিরুৎসাহিত করা হয়েছে, এরকম কি রয়েছে? এখন যেই একটি সংবাদ মাধ্যম থাকবে মালিকানা, এটা আসলে এখন বাস্তবায়নের ক্ষেত্রে খুবই কঠিন হয়ে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ যার 4টি 5টি হাউস রয়েছে, উনি ওইখানে বলা হচ্ছে যে হয় এটা একীভূত করে ফেলবেন অথবা মালিকানা হস্তান্তর করে দেবেন, কারো কাছে বিক্রি করে দিবেন বা এরকম। তো সেটা আসলে মানে দিন শেষে কতটা বাস্তবায়ন সম্ভব হবে। তবে তথ্য উপদেষ্টার যে কথা, সাংবাদিক বান্ধব করার চেষ্টা, এইটা আমরা আশাবাদী হতে চাই ওনার কথায়। কিন্তু গত 7 মাসে তথ্য মন্ত্রণালয় বাংলাদেশের সাংবাদিকদের মানে বাংলাদেশের সাংবাদিকদের ক্ষেত্রে সাংবাদিকের কাজের পরিবেশ বা নিরাপত্তা সুরক্ষা এসব চিন্তা করলে এখন তো তেমন নিরাপত্তা সুরক্ষার ঝুঁকি নেই, এখন হচ্ছে সুযোগ সুবিধার বিষয়গুলো যে বঞ্চনা রয়েছে, ব্যাপক দীর্ঘদিনের বঞ্চনা। ধরেন একজন মানুষ হয়তো 8 বছর ধরে একই বেতনে কাজ করছেন, বা ওয়েস্ট বোর্ডটাও 2015 বা এরকম আরো 10 বছর আগে। তো আসলে এখন রিপোর্ট পাওয়া গেল, এখন সরকার যদি এই রিপোর্ট ধরে সেই অনুযায়ী কাজ করে তাহলে হয়তো সুফলটা আমরা পেতে পারি। সুফলটা পেতে পারি, কিন্তু গত 7 মাস সেই সিগন্যাল দিচ্ছে না। ইয়াসির আরাফাত সাহেব, আমরা জানি এত বছরের সংস্কারের কাজ এত দ্রুত করাও খুব কঠিন। আমরা আশাবাদী যে গণমাধ্যমের কর্মীরা নিশ্চয়ই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন, তাদের জীবনযাপন পদ্ধতি, তাদের সামাজিক রাষ্ট্রীয় বিষয়গুলি। ইয়াসির আরাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ এশিয়ান সংবাদ বিশ্লেষণে আজকে সকালে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে কথা বলছিলেন
বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভের সম্মানিত আহ্বায়ক ইয়াসির আরাফাত। আসুন সময়ের আলোর দিকে তাকাই। এই পত্রিকাটি একেবারে তার হেডলাইনে বলল, লাল হেডলাইনে, গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে। আমরা কিন্তু আজকে গণমাধ্যম নিয়ে কথা বলেছি বেশ, কারণ গণমাধ্যম কর্মী সেই মানুষটি যাকে ঝড়ের ভেতরে, বৃষ্টির ভেতরে, তুফানের ভেতরে, গুলির মধ্যে সব জায়গায় যেতে হয়, সেখানে কালো টাকা ঢুকেছে, এরকম একটি কথা। আমরা ড্রপ হেডে দেখছি প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন। ডান পাশে রয়েছে সুপারিশ নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। তারা বলছেন জাতীয় ঐকমত্য কমিশন, অনির্বাচিতদের দেশ পরিচালনার সুযোগ রাখা হয়েছে। একেবারে ডান দিকে একটা ছবির পাশে আমরা দেখছি আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেবে না এনসিপি। নিচের দিকে আসুন, পত্রিকাটির গাজায় নতুন হামলার রাজনৈতিক অঙ্ক। আমরা জানি যে গাজায় যে হামলা হচ্ছে সেখানে শিশুটিও কোনোভাবেই, মানে শিশু এবং নারীর রক্তে গাজার মাটি ভিজে আছে, এটি আমরা দেখেছি। যুগান্তরের দিকে আমরা যদি একটু তাকাই, খুব দ্রুত একটু দেখে নিই যুগান্তরের প্রথম পাতা। ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্ম, ঐক্যের উদ্যোগ নিতে হবে ডক্টর ইউনূসকে। হেডলাইন এটি। ড্রপ হেডলাইনে বলা হলো, সব দলের সঙ্গে সংলাপের পরামর্শ, সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে ঐক্য সম্ভব, ছাত্রদের সঙ্গে সম্পর্কের উত্তরণ ঘটাতে হবে। ডান দিকে আবারও সেই খবরটি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম, আরেকটি অভ্যুত্থানের হুঁশিয়ারি। ডান পাশে শৃঙ্খলা ফেরেনি পুলিশে, কাটছে না অস্বস্তি। তার নিচে এক মালিকের একাধিক গণমাধ্যম নয়। আমরা গণমাধ্যম নিয়ে পত্রিকাগুলোর যে কথাগুলো বলছিলাম, এখানে সুপারিশে এই সুপারিশটি আছে। আর ঠিক তার উপরেই একটি দাবানলের দৃশ্য দেখুন আপনারা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সেটি হলো সুন্দরবনে যে আগুন লেগেছে, আগুনে পুড়ছে সুন্দরবন। মানে অ্যামাজন তো সারা পৃথিবীর ফুসফুস, প্রায় 20% অক্সিজেন অ্যামাজনই দিয়ে থাকে, আর বাংলাদেশের জন্যে সুন্দরবন হচ্ছে তার ফুসফুস। সেই ফুসফুসে কিন্তু আগুন লেগেছে, সুন্দরবনে আগুন ছড়িয়ে পড়ছে। এটি একটি ভয়ঙ্কর সংবাদ আমরা দেখছি। এরপরে আমরা একটু জনকণ্ঠের দিকে তাকাবো। জনকণ্ঠের দিকে আসুন একটু। রাজনীতির মাঠে ফের উত্তাপ, আওয়ামী লীগ পুনর্বাসন ইস্যু, জামায়াত এনসিপি কঠোর অবস্থানে, গণহত্যার দায়ে নিষিদ্ধ করার দাবি রয়েছে তাদের। ডান পাশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনসহ 20 প্রস্তাব। গণমাধ্যম কমিশনটি উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম পেয়েছে। বিগত সরকারের একাধিক উন্নয়ন প্রকল্প সংশোধনের উদ্যোগ, এটি রয়েছে। প্রথম আলোর দিকে একটু তাকাই আমরা, আসুন। লম্বা ছুটিতেও ভোগান্তির আশঙ্কা, ঈদ যাত্রায় মহাসড়কের পরিস্থিতি, এটি নিয়ে খবর রয়েছে। যারা ঈদ যাত্রায় যাচ্ছেন আমাদের কর্মীরা, প্রায় 9 দিন ছুটির মধ্যে তারা ছুটি ভোগ করবেন এবারের ঈদে। সুতরাং তাড়াহুড়ো নেই যে ঈদ যাত্রা নিয়ে প্রচণ্ড রকমের ঝুঁকি নিয়ে চলতে হবে। আর রাস্তাঘাটগুলো এখনও ঠিকঠাক হচ্ছে। কারো এজেন্ডা যেন সরকারের কাজের অংশ না হয়। বিএনপির সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেছেন, স্থিতিশীলতা বিনষ্টের কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় নয়। সালাউদ্দিন বললেন কথাটি, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিস্থিতি যেন সংঘাতময় না হয়। আবারও সেই আমাদের সাংবাদিকদের সুরক্ষায় আইন করার সুপারিশ, এটি আছে গণমাধ্যম সংস্কার কমিশনে। ন্যূনতম বেতন বিসিএস নবম গ্রেডের মতো, শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক, ওয়ান হাউস ওয়ান মিডিয়া নীতি বাস্তবায়ন, এই যে একটি জায়গা আছে। বিটিভি, বেতার ও বাসসকে একীভূত করে একটি সংস্থার অধীনে আনার প্রস্তাব, এটি একটি দারুণ প্রস্তাব। এদিকে আমরা যদি একটু বাংলাদেশ প্রতিদিনের দিকে তাকাই, আসুন একটু। রাষ্ট্র সংস্কার করবে সংসদ, রাজনীতিতে উদ্বেগ উৎকণ্ঠা, নতুন সংবিধানের পক্ষেই এনসিপি। ইত্তেফাক বলল,
এপ্রিল থেকে ডেঙ্গুর প্রকোপের আশঙ্কা নেই, প্রস্তুতি। আবার সেই ডেঙ্গু, আবার সেই মৃত্যু, আমাদের প্রস্তুতি কতখানি? সরকারি ব্যবস্থাপনায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। ডান পাশে আসুন, গণমাধ্যমের সংস্কার কমিশনের প্রতিবেদন, গণমাধ্যম কমিশন ও ওয়ান হাউস ওয়ান মিডিয়া সুপারিশ, এটি আমরা পড়ে এসেছি। আরও রাজনীতিতে ভিন্ন মত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপোষ নয়, বললেন তারেক রহমান। আমরা মোটামুটি এইসব খবরে ছিলাম। একটি খবর সরিয়ে রেখেছি, সেটি দিয়ে আমরা শেষ করতে চাই। সেটি হলো সময়ের আলোর, সেটি হলো নাগরিকত্ব ত্যাগীদের এনআইডি বাতিলের সিদ্ধান্ত। প্রিয় দর্শক, আমরা শেষ করব যারা যারা এদেশে নাগরিকত্ব বাতিল করে অন্য দেশে নাগরিকত্ব নিয়েছেন, সরকার তাদের এনআইডি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। চলুন শেষ করি আজকে। প্রিয় দর্শক, একেবারে শেষ মুহূর্তে আমরা, সুতরাং যারা আমরা অন্য দেশে নাগরিক হয়েছি তাদের কিন্তু এনআইডি বাতিল হয়ে যাচ্ছে, এই সংবাদটি দিয়ে শেষ করছি আজকে। কালকে আবার দেখা হচ্ছে। শুভ সকাল। এশিয়ান সংবাদ বিশ্লেষণে আগামীকালের জন্যে আমন্ত্রণ রইল। ভালো থাকুন।